আজ আমি নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ ক্লাসে শব্দ গঠনের কৌশল ও শব্দ ভাণ্ডার এর দ্বিতীয় পর্যায়ের আলোচনা করব। শব্দ গঠনের কৌশল ও বাংলা শব্দ ভাণ্ডারের দ্বিতীয় পর্যায়ের আলোচনা। আমরা প্রথম পর্যায়ে আলোচনা করে দেখেছি মৌলিক শব্দ, সাধিত শব্দ কাকে বলে, উপসর্গ কাকে বলে, উপসর্গের কাজ, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, অনুসর্গ কাকে বলে, অনুসর্গের শ্রেণীবিভাগ ইত্যাদি। এবার এবং শেষ পর্যায়ে আলোচনা করেছিলাম উপসর্গ এবং অনুসর্গের পার্থক্য। এই পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল। আজকে আমরা আলোচনা শুরু করব ধাতু, প্রকৃতি এবং তাদের ভাগ এগুলি নিয়ে। প্রথমেই আমাদের জেনে নিতে হবে প্রকৃতি কি। প্রকৃতি মানে আমরা জানি নেচার, কিন্তু বাংলা ব্যাকরণের ক্ষেত্রে প্রকৃতি হচ্ছে শব্দের যে অংশকে ভাঙলে তার মধ্যে আর কোনো ভাববোধক ধ্বনি থাকে না, তাকেই বলা হয় প্রকৃতি। তার মানে ভাব বা অর্থকে বজায় রেখে যে ছোট্ট অংশটি আমরা বিশ্লেষণ করে কোনো শব্দকে বিশ্লেষণ করে পাই, সেটাই হচ্ছে প্রকৃতি। যেমন আমি উদাহরণস্বরূপ একটি শব্দ নিয়েছি দেখা। একে যদি আমি ভাঙি তাহলে পাবো দেখ যোগ আ। এই দেখ অংশটিকে যদি আমি আরও বিশ্লেষণ করতে চাই তাহলে পাবো কয়েকটি বর্ণ, যেটাকে আমরা বলি বর্ণ বিশ্লেষণ, দ যোগ এ, খ, এই রকম। কিন্তু এগুলো যদি এই পর্যায়ে আমরা বিশ্লেষণটা করি তাহলে সেখানে অর্থ বা ভাব বজায় থাকে না। তাহলে এই দেখা শব্দটির ভাববোধক ধ্বনি হচ্ছে দেখ, মূল ভাববোধক ধ্বনি। এই দেখটি হচ্ছে প্রকৃতি। শব্দের যে অংশকে ভাঙলে তার মধ্যে আর কোনো ভাববোধক ধ্বনি থাকে না, তাহলে সেই মূল অংশটি হচ্ছে প্রকৃতি। এখানে দেখ। এই প্রকৃতিকে আমরা দুটো ভাগে বিশ্লেষণ করতে পারি। এক হচ্ছে নাম প্রকৃতি, আরেকটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ধাতু। নাম প্রকৃতি মূলত হচ্ছে শব্দ, যেরকম বই, কাগজ, গাছ, ইট ইত্যাদি। ক্রিয়া প্রকৃতি বা ধাতু হচ্ছে কিছু করা বোঝাতে। যদি কোনো শব্দের মূল অংশ যদি কোনো রকম কাজ করাকে বোঝায় তবে তাকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা ধাতু। যেমন দেখো চল, কর, বল ইত্যাদি। তাহলে নাম প্রকৃতি হচ্ছে শব্দের মূল অংশ, কোনো দ্রব্য, জাতি, ভাব বা গুণ ইত্যাদিকে বোঝায়, সেটি হচ্ছে নাম প্রকৃতি। এগুলোও আসলে এক একটি শব্দ। ক্রিয়া প্রকৃতি হচ্ছে যদি কোনো শব্দের মূল অংশ কোনো কাজ করাকে বোঝায় তখন তাকে আমরা বলবো ক্রিয়া প্রকৃতি বা ধাতু। এটিকে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করে দেখি তাহলে পাবো করিব। এই শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করে পাই তাহলে পাবো কর যোগ ইব। চলিতেছি, চল যোগ ইতেছি। তাহলে এই কর, চল এগুলো হচ্ছে এই শব্দগুলো করিব, চলিতেছির মূল অংশ, এবং এগুলোকে দিয়ে কোনো কিছু করা বা কাজ করাকে বোঝানো হচ্ছে, তাই জন্য এগুলি হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ধাতু। তাহলে আমরা আরেকবার বুঝে নিই, কোনো শব্দের যে অংশকে ভাঙলে তার মধ্যে আর কোনো ভাববোধক ধ্বনি থাকে না, তাকেই বলছি আমরা প্রকৃতি। প্রকৃতির দুটি ভাগ, নাম প্রকৃতি। নাম প্রকৃতি হচ্ছে কোনো দ্রব্য, জাতি, ভাব বা গুণকে বোঝায়, আর ক্রিয়া প্রকৃতি হচ্ছে কোনো কাজ করাকে বোঝায়। এই নাম প্রকৃতি বা ধাতু প্রকৃতি উভয়ই শব্দের মূল অংশ। এবার এই প্রকৃতি থেকে আমরা বিশেষ করে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ধাতু বা যেটাকে আমরা ক্রিয়া প্রকৃতি বলছি। ধাতুর সঙ্গে বিভক্তি এবং প্রত্যয় যোগ করে নতুন নতুন শব্দ তৈরি হয়, এগুলিকে বলা হচ্ছে ক্রিয়াপদ। আর ক্রিয়াপদের যে মূল অংশ সেটাকে আমরা জেনেছি একটু আগে, যে বলছি ক্রিয়া প্রকৃতি।
আর এই ক্রিয়া প্রকৃতির সঙ্গে যুক্ত হয় কিন্তু কিছু বিভক্তি। ক্রিয়া বিভক্তি হচ্ছে ক্রিয়াপদ গঠনে ধাতুর সঙ্গে যে বিভক্তি ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকে বলে ক্রিয়া বিভক্তি। যেমন একটু আগেই আমরা দেখেছিলাম করিব, কর যোগ ইব। এখানে করটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, কিন্তু এর সাথে যুক্ত হলো ই ব, এটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। এই ক্রিয়া প্রকৃতি ক্রিয়া বিভক্তি মিলিত হয়ে ক্রিয়াপদ গঠন করছে। চলিতেছি, চল যোগ ইতে ছি। এখানে মূল চল হচ্ছে ক্রিয়া প্রকৃতি, ইতেছি বা ইতে যোগ ছি এরকমও লেখা যেতে পারে, সেটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাই মূল ক্রিয়া প্রকৃতি এবং ক্রিয়া বিভক্তি মিলে গঠিত হলো একটি ক্রিয়াপদ। ইব, ইতে, এ, ই এরকম আরও নানা ক্রিয়া বিভক্তি পাওয়া যায়। এবার আমরা জানব সেটা হচ্ছে ধাত্ববয়ব। ধাত্ববয়ব কাকে বলে? ক্রিয়া গঠনে ক্রিয়াপদ গঠনে ধাতুর সঙ্গে যে প্রত্যয় বা ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় ধাত্ববয়ব। যেমন করা, কর যোগ আ, দেখা, দেখ যোগ আ। এবার আমাদের কনফিউশন হতে পারে বা একটা দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে, তাহলে ক্রিয়া বিভক্তি আর এই ধাত্ববয়ব কি এক? না। সাধিত ধাতুর ক্ষেত্রে যেমন করানো, কাউকে দিয়ে কিছু করানো, দেখানো, এক্ষেত্রে আমরা কি বলবো? করা যোগ আনো। এই করা অংশটাকে ভাগ করলে আমরা পাই কর যোগ আ। এইটি হচ্ছে ধাত্ববয়ব। ধাতুর সঙ্গে যে প্রত্যয় বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়, ক্রিয়াপদ গঠন তারপর করে, তাকে বলা হচ্ছে ধাত্ববয়ব। ক্রিয়াপদ গঠনে ধাতুর সঙ্গে যে প্রত্যয় বা ধ্বনি যুক্ত হয় তাকেই আমরা বলছি ধাত্ববয়ব। খুব সূক্ষ্ম একটু তফাৎ, সেটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। তাহলে আমরা ক্রিয়া প্রকৃতি বা ধাতু কাকে বলে জানলাম। এইবার আমরা করব ধাতুর শ্রেণীবিভাগ। ধাতুকে আমরা মূলত আমরা 1, 2, 3, 4 এই 4টি ভাগে ভাগ করতে পারি। প্রথম হলো মৌলিক ধাতু, দ্বিতীয় সাধিত ধাতু, তৃতীয় সংযোগমূলক ধাতু এবং চতুর্থ যৌগিক ধাতু। মৌলিক ধাতু হচ্ছে যে ধাতুকে বিশ্লেষণ করলে কোনো প্রত্যয় পাওয়া যায় না, যেমন কর, খা, দেখ, হাস, পর, যা ইত্যাদি। এগুলোকে বিশ্লেষণ করলে আমরা কয়েকটি বর্ণ পাবো, কিন্তু অর্থ বজায় থাকবে না। তাহলে এই ধাতুগুলোকে বিশ্লেষণ করলে আমরা কোনো প্রত্যয় পাই না, তাই একে আমরা বলছি মৌলিক ধাতু। 2 নম্বর হচ্ছে সাধিত ধাতু। সাধিত ধাতুর আবার আমরা 3টে ভাগ পাই: নাম ধাতু, প্রযোজক ধাতু এবং ধন্যাত্মক ধাতু। এইবার আমরা দেখব সাধিত ধাতু কাকে বলে। প্রত্যয় যোগে গঠিত ধাতুকে বলা হয় সাধিত ধাতু। এগুলিকে প্রত্যয়ও বলা যেতে পারে, আবার ধাত্ববয়ব প্রত্যয়ও বলা যেতে পারে। আমরা একটু আগে ধাত্ববয়ব করার সময় দেখেছিলাম যে পড়া, হাতা, খাওয়া এগুলো হচ্ছে, এগুলোকেই ধাতু বলছি আমরা। এগুলোর সাথে আর একটু কিছু ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে বা প্রত্যয় যুক্ত হয়ে সেগুলো কিন্তু পরবর্তীকালে ক্রিয়াপদ গঠন করছে। প্রত্যয় যোগে গঠিত ধাতুকে বলা হয় সাধিত ধাতু। তাহলে সাধিত ধাতু ইকুয়ালস টু মৌলিক ধাতু যোগ প্রত্যয়। তার মানে সাধিত ধাতুর মধ্যে একটি মৌলিক ধাতু আছে আর আছে প্রত্যয়। যেমন সাধিত ধাতু যেহেতু পড়া, তাহলে মৌলিক ধাতু এর মধ্যে হচ্ছে পর আর একটি প্রত্যয় আছে আ। হাতা যদি সাধিত ধাতু হয় তাহলে হাত হচ্ছে মৌলিক ধাতু আর আ হচ্ছে প্রত্যয়। খাওয়াতে খা হচ্ছে মৌলিক ধাতু, আ প্রত্যয়। সাধিত ধাতুর ভাগ আমরা 3টে করেছি: নাম ধাতু, প্রযোজক ধাতু এবং ধন্যাত্মক ধাতু। নাম ধাতু কি? বিশেষ্য, বিশেষণ এবং ধন্যাত্মক অব্যয়ের পরে আ প্রত্যয় যখন যুক্ত হয় তখন তাকে আমরা বলছি নাম ধাতু। বিশেষ্য, বিশেষণ এবং ধন্যাত্মক অব্যয়
যে কোনো একটির পরই। যেমন একটি বিশেষ্য পদের পর যুক্ত হয়েছে হাত যোগ আ, হাতা। এইখানে ক্রিয়াপদ হতে পারে এক্ষেত্রে হাতানো। বিশেষণের পর একটা প্রত্যয় আ প্রত্যয় যুক্ত হয়েছে রাঙা যোগ আ, রাঙা, ক্রিয়াপদ হচ্ছে রাঙানো। ধর্নাত্মক অব্যয়ের পর আ যুক্ত হয়েছে লকলক যোগ আ, লকলকা, ক্রিয়াপদটি হচ্ছে লকলকানো। আমরা বলি না যে জীব লকলক করছে, লোভে জীব লকলক করছে বা লকলকাচ্ছে, এই রকম অর্থে। এবার এ তো গেল নাম ধাতু। বিশেষ্যের পর, বিশেষণের পর, কোনো ধর্নাত্মক অব্যয়ের পর আ প্রত্যয় যুক্ত হয়েছে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আ প্রত্যয় যুক্ত হয়ে নাম ধাতু গঠন করেছে। হাতা, রাঙা, লকলকা এগুলো হচ্ছে নাম ধাতু, এগুলো হচ্ছে সাধিত ধাতু। তারও মধ্যে এটি হচ্ছে নাম ধাতু, আরও বিশেষ করে বলার মতো। এবার হচ্ছে প্রযোজক ধাতু। অন্যকে দিয়ে কিছু করানো বোঝাতে মৌলিক ধাতুর পর আ প্রত্যয় যোগে গঠিত হয়। মানে অন্যকে দিয়ে, যেখানে কর্তা নিজে না করে কাজটি অন্যকে দিয়ে করছেন। যেমন মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন, দেখানো। এখানে মৌলিক ধাতুটি হচ্ছে দেখ, তার সঙ্গে আ যোগ হয়ে দেখা। দেখা হচ্ছে এটা সাধিত ধাতু, বলা ভালো প্রযোজক ধাতু। এখানে ক্রিয়াপদটি হচ্ছে দেখানো, দেখাচ্ছেন, এরকম। এরপর হচ্ছে ধর্নাত্মক ধাতু। ধর্নাত্মক বা অনুকার শব্দ। ধর্নাত্মক মানে কোনো ধ্বনির, কোনো শব্দের বা আওয়াজের অনুকরণে যে শব্দ বা ওয়ার্ড গঠিত হয় সেটিকে বলা হচ্ছে ধর্নাত্মক বা অনুকার শব্দ। সেটি ধাতুরূপে যদি ব্যবহার হয়। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, কথাটি অ্যাকচুয়ালি হচ্ছে গুনগুনাইয়ে। তাহলে গুনগুন যোগ আ, গুনগুনা, আর ক্রিয়াপদটি হচ্ছে গুনগুনাইয়ে বা গুনগুনিয়ে। তাহলে গুনগুন হচ্ছে একটি ধর্নাত্মক শব্দ, তাই এটি সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে গুনগুনা হচ্ছে একটি ধর্নাত্মক ধাতু। ধাতুর 3 নম্বর যে ভাগ সেটি হচ্ছে সংযোগমূলক ধাতু। সংযোগমূলক ধাতু কি? বিশেষ্য, বিশেষণ ও ধর্নাত্মক অব্যয়ের সঙ্গে যদি কর, হ, দি, পা, কাট, খা ইত্যাদি, এগুলিকে আমরা বলছি কি না, এগুলি হচ্ছে মৌলিক ধাতু। এই সমস্ত মৌলিক ধাতু যখন যুক্ত হয়, তাহলে বিশেষ্য, বিশেষণ ও ধর্নাত্মক অব্যয়ের সঙ্গে কর, হ, দি, পা, কাট, খা ইত্যাদি মৌলিক ধাতু যখন যুক্ত হয়, যেমন দর্শন কর, রাজি হ, ঘুম পা, কোনোটা বিশেষ্য কোনোটা বিশেষণ, ডুব দি, হ্যাঁ, এগুলি সবই কিন্তু এই দুটোকে দর্শন কর এটাকেই ধাতু হিসেবে ধরা হচ্ছে। ক্রিয়াপদ হচ্ছে দর্শন করিলাম। এখানে একটি হচ্ছে বিশেষ্য পদ, এটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য, আর এর সঙ্গে একটি মৌলিক ধাতু যুক্ত হয়েছে। এই দুটো মিলে যখন একটি ধাতুর মতো কাজ করছে, তাই একে বলছি সংযোগমূলক ধাতু। এর পরের ভাগটি হচ্ছে যৌগিক ধাতু। যৌগিক ধাতু হচ্ছে ইয়া, ইতে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া যখন সমাপিকা ক্রিয়ার ঠিক আগে বসে যে ধাতু গঠন করে তাকেই যৌগিক ধাতু বলে। যেমন করতে থাক, তাহলে এখানে কিন্তু আমরা দেখছি কি যে ইয়া ও ইতে যুক্ত অসমাপিকা ক্রিয়া। থাক এটা একটি সমাপিকা ক্রিয়া, এর আগে করতে বা করিতে, এর থেকেই তো করতে এসেছে। এখানে হচ্ছে কর যোগ ইতে, তাহলে ইতে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া। দেখে মানে দেখিয়া, পর, তাহলে এখানে হচ্ছে দেখ যোগ ইয়া, ইয়া বিভক্তিযুক্ত একটি অসমাপিকা ক্রিয়া। পড়তে, এটা ইতে বিভক্তিযুক্ত একটি অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়ার আগে যদি ইয়া বা ইতে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া বসে এবং এটাকে মিলে যখন একটি ধাতুর মতো কাজ করে, তখন তাকেই আমরা বলছি যৌগিক ধাতু। তাহলে আমরা যদি দেখি যে যৌগিক ধাতু একটি অসমাপিকা ক্রিয়া এবং মূলত আমরা দেখছি একটি সমাপিকা ক্রিয়ার যে ধাতু, মূল ধাতু, এই দুটো মিলে যৌগিক ধাতু গঠিত হয়। মানে দুটোই ক্রিয়াপদ,
হ্যাঁ, আর এক্ষেত্রে আমরা দেখছি সংযোগমূলক, আমাদের অনেক সময় বুঝতে অসুবিধা হয় কোনটা সংযোগমূলক কোনটা যৌগিক। সংযোগমূলক পূর্বপদটা মানে প্রথম পদটা কিন্তু বিশেষ্য বিশেষণ বা ধর্নাত্মক অব্যয় হবে, আর যৌগিক ধাতুর ক্ষেত্রে প্রথম পদটা কিন্তু একটি অসমাপিকা ক্রিয়া হবে। এবার আমরা আলোচনা করব প্রত্যয়। ধাতু ও নাম প্রকৃতির পরে যুক্ত যেসব ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, তার মানে কি একটাও হতে পারে একাধিকও তো হতে পারে, তাই জন্য ধ্বনি বা ধ্বনিগুচ্ছ নতুন শব্দ সৃষ্টি করে তাদের বলে প্রত্যয়। যেমন ধাতুর পর যুক্ত হলো, যেরকম দেখো চল যোগ অন, চলন, চলটা ধাতু, অনটা হচ্ছে প্রত্যয়। এক্ষেত্রে যে পদটি গঠন হলো সেটা কিন্তু একটি নতুন শব্দ। মনু হচ্ছে নাম প্রকৃতি, তার সঙ্গে অ এই প্রত্যয় যুক্ত হয়ে মানব, তাহলে একটা নতুন শব্দের সৃষ্টি হলো। তাহলে ধাতুর পরেও বা নাম প্রকৃতির পরেও যদি যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, যেমন এখানে একটি ধ্বনি এখানে দুটি ধ্বনি, এরকম অন্য একাধিক ধ্বনিও থাকতে পারে, তাই ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি করে তাকে আমরা বলছি প্রত্যয়। প্রত্যয়কে আমরা দুটো ভাগে ভাগ করছি। এক হচ্ছে কৃৎ প্রত্যয়, যেটা ধাতুর পর যুক্ত হয়, যেমন এখানে অন। তদ্ধিত প্রত্যয়, যেটা নাম প্রকৃতি বা নাম শব্দের পর যুক্ত হয়, যেমন এখানে অ। এরকম একাধিক তদ্ধিত প্রত্যয় এবং কৃৎ প্রত্যয় আমরা করব। কৃৎ প্রত্যয়ের ক্ষেত্রে সংস্কৃত কৃৎ প্রত্যয়, বাংলা কৃৎ প্রত্যয় করব। তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে আমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় এবং বাংলা তদ্ধিত প্রত্যয় করব। আমরা আলোচনার শুরুতে আলোচনার শুরুতে সংস্কৃত কৃৎ প্রত্যয় নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো তব্য, অনিয়, নত, যথ, কপ, এগুলো সব প্রত্যয় এবং বলা বাহুল্য এগুলি সব সংস্কৃত প্রত্যয়। এগুলো সবই কৃৎ প্রত্যয়, কারণ এগুলো সবই ধাতুর পর যুক্ত হচ্ছে। এগুলো কি অর্থে ব্যবহৃত হয় দেখো, করা উচিত বা করার যোগ্য এরকম অর্থ বোঝাবার জন্য কর্মবাচ্যে বা ও ভাববাচ্যে এই প্রত্যয়গুলি ব্যবহৃত হয়। যেমন দেখো তব্য, ক্রি যোগ তব্য, কর্তব্য। দা যোগ তব্য, দাতব্য। অনিয় দিয়ে দেখো শিখ যোগ অনিয়, শিক্ষণীয়। পূজ যোগ অনিয়, পূজনীয়। আবার আমরা দেখি নথ, এই প্রত্যয়টি ক্রি যোগ নথ। নথ কিন্তু আমরা মূলত উন্তস্থ জ বা জফলা এরকমই দেখি। কার্য, ভিদ যোগ নথ, ভেদ্য। যত, এটা উন্তস্থ জ এরকমই হয়। যেমন পুন যোগ যত, পুণ্য। লভ যোগ যত, লভ্য। দেখো আমি দুটো দুটো করে তোমাদের বোঝাবার সুবিধার জন্য আমি আন্ডারলাইন করেছি, তবে এছাড়াও আরও অনেক আছে, এগুলো তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। তোমাদের আমি বলেছি যে কোনো কিছু করা উচিত বা এরকম অর্থে, যে বা ক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম কোনো কিছু করা উচিত বা করার যোগ্য এই অর্থে যখন ব্যবহৃত হয় তখনই তব্য, অনিয়, নত, যত, কপ এই প্রত্যয়গুলি আমরা ব্যবহার করি। এবার আমরা দেখি কপ, এই অর্থ প্রত্যয়যুক্ত শব্দ মূলত বিশেষ্য হয়। যেমন ক্রি যোগ কপ, কৃত্য। ব্রি যোগ কপ, বৃত্ত। ভ্রি যোগ কপ, ভৃত্য। দৃশ যোগ কপ, দৃশ্য ইত্যাদি। সত্রী, সানচ, সত্রী অত এরকম যুক্ত হয়, সানচে মান যুক্ত হয়। এটি হচ্ছে কাজটি হচ্ছে বা চলছে বোঝাতে এই প্রত্যয় দুটি যুক্ত হয়। এই প্রত্যয় যোগের ফলে যে শব্দ পাওয়া যায় তা বিশেষণ। কর্তৃবাচ্যে সত্রী প্রয়োগ হয়, প্রত্যয় প্রয়োগ হয়, আর কর্ম ও কর্তৃ উভয় বাচ্যে সানচ প্রত্যয় যুক্ত হয়। পঠ যোগ সত্রী পঠত, চল যোগ সত্রী চলত। বৃদ্ধ যোগ সানচ বর্ধমান, দীপ যোগ সানচ দীপ্যমান। আমি আবারও বলছি, শুধুমাত্র দুটো দুটো আমরা উদাহরণ শুধু বোঝার সুবিধার জন্য আমি নিয়েছি, কিন্তু তোমাদের এই সব উদাহরণই একটু একটু করে মনে রাখতে হবে। কয়তয় মানে ত,
এটা হয়েছে এই অর্থে এই প্রত্যয়টি যুক্ত হয়। এক্ষেত্রে কয়তয়টার ক্ষেত্রে ক লুপ্ত হয় এবং তটা থেকে যায়। এই প্রত্যয় সাধারণত ত প্রত্যয় নামেই পরিচিত হয়। আর যে শব্দগুলো গঠন হচ্ছে সেগুলো হচ্ছে বিশেষণ। ভি যোগ কয়তয় ভীত, লি যোগ কয়তয় লীন, এরকম। ঠিক তার বিপরীত দেখো, কয়তয় রশ্মি তি, তি ক্ষেত্রেও ক বা ইত লোপ পায় এবং তি পড়ে থাকে। এই জন্য অনেকে এটা তি প্রত্যয় বলা যেতে পারে। আর এটি মূলত কিন্তু আমরা ক্রিয়ার ভাব বোঝাতে ব্যবহৃত করি। যে শব্দগুলো গঠিত হচ্ছে সেগুলো ক্রিয়ার ভাব বোঝায়, যেমন গম যুক্তি গতি, ভি যুক্তি ভীতি ইত্যাদি। এবার দেখি অনট বা অন প্রত্যয়। বিভিন্ন কারক বাচ্যে ও ভাব বাচ্যে এই প্রত্যয়ের ব্যবহৃত হয়। ব্যবহার লক্ষ্য করা যায়। অনট প্রত্যয় যোগের ক্ষেত্রে টটা লুপ্ত হয়ে যায় এবং অন পড়ে থাকে, যেমন গম যোগ অনট গমন, দৃশ যোগ অনট দর্শন, দা যোগ অনট দান, এরকম। নক বা অক, যে করে এই অর্থে কর্তৃবাচ্যে নক প্রত্যয় হয়। হ্যাঁ, এক্ষেত্রে অক প্রত্যয়ও বলা যেতে পারে। বচ যোগ নক বাচক, যজ যোগ নক যাজক। এবার ত্রিচ বা তা প্রত্যয়, যে করে অর্থে কর্তৃবাচ্যে ত্রিপ্রত্যয় যুক্ত হয়। যেমন আমরা দেখি পা যোগ ত্রিচ পিতৃ, মা যোগ ত্রিচ মাতৃ। ইষ্ণু, ধর্ম বা স্বভাব অর্থে, মানে ধর্ম বলতে এখানে রিলিজিয়ান না, বৈশিষ্ট্য। ইষ্ণু প্রত্যয় হয়, যেমন সহযুক্ত ইষ্ণু সহিষ্ণু, বৃদ্ধ যোগ ইষ্ণু বর্ধিষ্ণু, এরকম। ঘং, এটাকে অও বলা যেতে পারে, অপ্রত্যয়ও বলা যেতে পারে। ভাববাচ্য কর্তৃবাচ্য ছাড়া অন্যান্য কারক বাচ্যে ঘং প্রত্যয় ব্যবহৃত হয়, যেমন পচ যোগ ঘং পাক, চয়ের স্থানে এলো ক। নম যোগ ঘং নাম। ঠিক আছে, এইবারে দেখো শন, এটা শন বা অন্তস্থ জ, এরকম প্রত্যয়ও বলা যেতে পারে। ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝাতে ধাতুর সঙ্গে এই দুটি প্রত্যয় ব্যবহৃত হয়, যেমন পা যোগ শন যোগ অ যোগ আ পিপাসা, হন যোগ শন যোগ অ যোগ আ জিঘাংসা, গা যোগ শন যোগ অ যোগ আ জিজ্ঞাসা। এগুলো কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমরা সংস্কৃত কৃত প্রত্যয় এখানে শেষ করছি। এবার আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। এটা কিন্তু অপেক্ষাকৃত সহজ একটি প্রত্যয়। যেমন অ, হাড় যোগ অ হাড়, চল যোগ আ চল চলা হবে, এটা চলা। দেখ যোগ আ দেখা, হাস যোগ আ হাসা। আই, ক্রিয়ার ভাব বোঝাতে এই প্রত্যয়টি ব্যবহৃত হয়, বাছ যোগ আই বাছাই। আও যুক্ত করে সাধারণত বিশেষ্য পদ গঠিত হয়, যেমন ঘির যোগ আও ঘেরাও। ইয়ে, দক্ষ বা অভ্যস্ত অর্থে, বল যোগ ইয়ে বলিয়ে, বাদ যোগ ইয়ে বাজিয়ে। উয়া, অবস্থা কিংবা স্বভাব বোঝানোর জন্য উয়া প্রত্যয়ের ব্যবহার হয়ে থাকে, যেমন পর যোগ উয়া পড়ুয়া, মাছ যোগ উয়া মাছুয়া। উক, স্বভাব অর্থে কয়েকটি ধাতু শেষে এই প্রত্যয় ব্যবহৃত হয়, যেমন মিশ যোগ উক মিশুক, ভাব যোগ উক ভাবুক। আড়ি বা উড়ি, দক্ষ অর্থে আড়ি প্রত্যয় ব্যবহৃত হয়, যেমন ডুব যোগ আড়ি ডুবারি থেকে ডুবুরি। হ্যাঁ, পূজ যোগ আড়ি পূজারি থেকে পুজুরি, এরকম। না, কর্তৃবাচ্য ও ভাববাচ্যে এই প্রত্যয়ের ব্যবহার হয়, যেমন বাট যোগ না বাটনা, খেয়াল যোগ না খেলনা, কাঁধ যোগ না কান্না, এরকম। আনি বা আনো, এটি ক্রিয়ার ভাব বোঝাতে নাম ও প্রযোজক ধাতু শেষে এই দুটি প্রত্যয় ব্যবহৃত হয়, যেমন শুন যোগ আনি শুনানি, হাঁকা যোগ আনি হাঁকানি, ধমকা যোগ আনি ধমকানি ইত্যাদি। অন, ভাববাচ্যে ধাতুর সঙ্গে এই প্রত্যয় উচ্চারণ হয় ওন, যুক্ত হয়ে ক্রিয়াবাচক বিশেষ্য গঠন করে, যেমন বাঁচ যোগ অন উচ্চারণ হবে বাঁচন, মর যোগ অন উচ্চারণ হবে মরণ। অনা থেকে ওনা, কর্তৃবাচ্যে অনা প্রত্যয় ব্যবহৃত হয়, চলিত বাংলা উচ্চারণে অনার অ লোপ পায়, যেমন রাঁধ যোগ অনা রাঁধনা থেকে রান্না।
অনি বা উনি, অনি বা উনি প্রত্যয় যোগে ক্রিয়াবাচক, বস্তুবাচক ও ভাববাচক বিশেষ্য গঠিত হয়। যেমন কাঁপ যোগ উনি কাঁপুনি, চাল যোগ উনি চালুনি, কাঁদ যোগ উনি কাঁদুনি। অন্ত, কোনো বিষয়ে রত বা নিযুক্ত, বর্তমানকালের কর্তৃবাচ্যে ধাতুর সঙ্গে যুক্ত হয়। যেমন চল যোগ অন্ত চলন্ত, ডুব যোগ অন্ত ডুবন্ত। ইত, ইত প্রত্যয় যোগে বিশেষণ পদ তৈরি হয়। যেমন ভাব যোগিত ভাবিত, চল যোগিত চলিত। ইতে বা তে বাংলা অসমাপিকা ক্রিয়া, একটু আগেই আমরা দেখেছি করিতে বলিতে, হ্যাঁ, অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে এই প্রত্যয়গুলি আমরা দেখি। ইলে, এটিও অসমাপিকা, করিলে বলিলে আসিলে এরকম। তি, এই প্রত্যয় যোগে বিশেষ্য পদ বিশেষণ পদ ক্রিয়া বিশেষণ গঠিত হয়। যেমন বার যুক্তি বাড়তি, উঠ যুক্তি উঠতি এরকম। তা প্রত্যয় যোগে বিশেষ্য পদ ও বিশেষণ পদ গঠিত হয়। যেমন বহ যুক্ত তা বহতা, হ্যাঁ, এটা নদীর একটা বৈশিষ্ট্যের নাম বিশেষ্য। ফির যোক্তা ফিরতা, এটা বিশেষণ পদ, কেমন অবস্থা বোঝাচ্ছে। আনিয়া বা আনে, এই দুটি প্রত্যয় বিশেষ্য পদ এবং বিশেষণ পদ দুই তৈরি করে। প্রথমটি এই একই প্রত্যয় সাধুরূপ আর দ্বিতীয়টি চলিতরূপ। যেমন ভাংযুক্ত আনিয়া ভাঙানিয়া, আর যদি হয় ভাংযুক্ত আনে ভাঙানে, ভাঙানিয়া হচ্ছে সাধু ভাষা আর ভাঙানে হচ্ছে চলিত ভাষা। তাহলে আমরা আজকে এই কৃত প্রত্যয় সংস্কৃত এবং বাংলা এই পর্যন্তই আলোচনা শেষ করলাম।